সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন নাইজেরিয়ান লেখক চিনুয়া আচেবের লেখা বিখ্যাত উপন্যাস থিংস ফল অ্যাপার্ট। আজ তৃতীয় পর্ব। নতুন ইয়ামের ভোজ অনুষ্ঠান এগিয়ে আসছে। সমগ্র উমুওফিয়া জুড়ে এখন উৎসবের মেজাজ। ওই অনুষ্ঠান ছিল ধরণীর দেবী এবং সকল উর্বরতার উৎস আনিকে ধন্যবাদ প্রদানের একটি বিশেষ ঘটনা। জনগণের জীবনে অন্য সব দেবদেবীর চাইতে আনির ভূমিকা ছিল বৃহত্তর। নৈতিকতা এবং আচার আচরণের চূড়ান্ত বিচারক ছিলেন দেবী আনি। তার চাইতেও যা বেশি, গোত্রের প্রয়াত পিতৃপুরুষরা, যাদের দেহ মাটির সঙ্গে মিশে গেছে, তাদের সঙ্গে আনির ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। ধরণীর দেবী এবং গোত্রের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে প্রতি বছর ফসল ঘরে তোলার আগে নতুন ইয়ামের ভোজ উৎসব অনুষ্ঠিত হতো। প্রথমে ওই সব শক্তির উদ্দেশ্যে কিছু ইয়াম উৎসর্গ করার পূর্বে কেউ নতুন ইয়াম মুখে দিত না। মেয়ে, পুরুষ, যুবক, বৃদ্ধ সবাই সাগ্রহে ইয়াম উৎসবের দিকে তাকিয়ে থাকত। ওই উৎসবের সঙ্গে সঙ্গে শুরু হতো প্রাচুর্যের ঋতু, নববর্ষ। উৎসবের আগের রাতে যাদের ঘরে তখনও গত বছরের ইয়াম ছিল, সেগুলো শেষ করে ফেলা হতো। নতুন বছর শুরু করতে হবে সুস্বাদু সতেজ ইয়াম দিয়ে। বিগত বছরের আঁশযুক্ত শুকিয়ে আমসি হয়ে যাওয়া ইয়াম দিয়ে নয়। রান্নার হাঁড়ি পাতিল, লাউয়ের খোলা, কাঠের বোল সব ভালো করে ধোয়া হয়, বিশেষ করে সেই তাগারটি যেখানে ইয়াম গুঁড়ো করা হয়। ইয়াম ফুফু এবং সবজির স্যুপ ছিল উৎসবের প্রধান খাবার। এসব এত প্রচুর পরিমাণে রান্না করা হতো যে পরিবারের সদস্যবর্গ এবং আশেপাশের গ্রাম থেকে আগত আত্মীয় স্বজনরা পেট পুরে খাওয়ার পরও দিনের শেষে দেখা যেত যে অনেক খাবার অভুক্ত পড়ে আছে। এ সম্পর্কে সবসময় একটা গল্প বলা হতো। জনৈক বিত্তশালী ব্যক্তি তার অতিথিদের সামনে ফুফুর এমন একটা বিশাল স্তূপ বসিয়ে দেন যে তার একপাশে আসীন অতিথিবর্গ অপর পাশে কী ঘটছে তার কিছুই দেখতে পায় না। একজন অতিথি বিকালের দিকে প্রথমবারের মতো উল্টা দিকে বসা তার এক কুটুমকে দেখতে পায়, আর শুধু তখনই তারা শুভেচ্ছামূলক সম্ভাষণ বিনিময় ও পরস্পরের করমর্দন করে। সমগ্র উমুওফিয়াব্যাপী নতুন ইয়াম উৎসব ছিল একটা বিশেষ আনন্দময় ঘটনা। ইবো জনগণ যেমন বলে, বলিষ্ঠ বাহুর প্রতিটি লোক কাছের এবং দূরের অনেক অতিথিকে আমন্ত্রণ জানাবে, এটাই সকলে প্রত্যাশা করে। ওকুনকুও এই উপলক্ষে তার স্ত্রীদের সকল আত্মীয় স্বজনকে আমন্ত্রণ করত এবং এখন তার 3 স্ত্রী হওয়ায় তারা সবাই মিলে বেশ বড় একটা জনতা হয়ে উঠত। কিন্তু যে কোনো কারণেই হোক, ওকুনকুও বেশিরভাগ লোকের মতো এই ভোজ অনুষ্ঠান নিয়ে খুব উৎসাহী হতে পারত না। সে ভালো খেতে পারত, 2 লাউয়ের খোল ভর্তি তাড়ি পান করতে পারত, কিন্তু কখন ওই ভোজ অনুষ্ঠান শুরু হবে, কখন সেটা শেষ হবে, তার জন্য বসে বসে অপেক্ষা করা তার কাছে খুব অস্বস্তিকর মনে হতো। এর চাইতে খেতে গিয়ে কাজ করতে পারলে সে অনেক বেশি খুশি হতো। উৎসবের এখন আর মাত্র 3 দিন বাকি আছে। ওকুনকুয়োর স্ত্রীরা বাড়ির দেয়াল আর কুটিরগুলো লাল মাটি দিয়ে লেপে ঘষে মেজে এমন ঝকঝকে করে তোলে যেন সেখান থেকে আলো ঠিকরে পড়ে। এরপর তারা সেখানে সাদা, হলুদ এবং গাঢ় সবুজ রং দিয়ে নানা রকম নকশা আঁকে। এই কাজ শেষ হলে এবার তারা নিজেদের চিত্রিত করার কাজে মনোনিবেশ করে। তারা তাদের পেট ও পিঠে সুন্দর সুন্দর কালো নকশা আঁকিয়ে নেয়। ছোটদেরও সাজানো হয়, বিশেষ করে তাদের কেশ বিন্যাসের ক্ষেত্রে। চমৎকার নকশার আকারে তাদের মাথার চুল কামানো হয়। 3 রমণী তাদের আমন্ত্রিত আত্মীয় স্বজনদের সম্পর্কে উদ্দীপ্ত আলোচনায় লিপ্ত হয়। আর ছোটদের খুশির সীমা থাকে না। মায়ের দেশ থেকে আসা ওই আত্মীয়রা তাদের অজস্র আদর ঢেলে দেবেন তাদের উপর। ইকেমেফুনাও অত্যন্ত প্রাণচঞ্চল হয়ে ওঠে। তার কাছে মনে হয় এখানকার নতুন ইয়াম উৎসব তাদের গ্রামের উৎসবের চাইতে অনেক বড়। আর তার নিজের গ্রাম ইতোমধ্যে তার স্মৃতিতে সুদূর এবং ধূসর হয়ে উঠতে শুরু করেছিল। আর এই সময় বিস্ফোরণটা ঘটল। ওকুনকুয়ো চাপার আগে ফুলতে ফুলতে তার আঙিনায় উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল।
হঠাৎ সে একটা অজুহাত পেয়ে যায়। সে জিজ্ঞাসা করল, কে এই কলা গাছটা মেরে ফেলেছে? সঙ্গে সঙ্গে সারা প্রাঙ্গণ জুড়ে অখণ্ড নীরবতা নেমে আসে। কে এই গাছটা মেরে ফেলেছে? তোমরা সবাই কি বোবা কালা? প্রকৃতপক্ষে গাছটা ছিল খুবই জীবিত। অকুনকুয়োর দ্বিতীয় স্ত্রী কিছু খাবার মুড়ে দেবার জন্য গাছের কয়েকটা পাতা মাত্র কেটেছিল। কোনো কৈফিয়ত প্রদানের সুযোগ না দিয়ে অকুনকুয়ো তাকে বেশ কয়েকটা চড়চাপড় দিল। স্ত্রী আর তার মেয়ে কাঁদতে থাকল। অন্য স্ত্রীরা এর মধ্যে হস্তক্ষেপ করার সাহস পেল না। নিরাপদ দূরত্ব থেকে তারা শুধু মাঝে মাঝে বলল, অনেক হয়েছে অকুনকুয়ো, অনেক হয়েছে। এইভাবে তার ক্রোধ চরিতার্থ করে অকুনকুয়ো শিকারে যাবার সিদ্ধান্ত নিল। অনেককাল আগে এক কুশলী কর্মকার এখানে বসবাস করার জন্য উমুয়ফিয়ায় এসেছিল। অকুনকুয়ো তাকে দিয়ে একটা পুরানো মরচে পড়া বন্দুক তৈরি করিয়ে নিয়েছিল। অকুনকুয়ো যে একজন বড় মাপের অত্যন্ত শক্তিশালী ব্যক্তি ছিল সে কথা সবাই জানত, কিন্তু সে শিকারী ছিল না। বস্তুতপক্ষে সে তার বন্দুক দিয়ে সারা জীবনে একটা ইঁদুরও মারেনি। আর তাই সে যখন ইকেমেফুনাকে তার বন্দুকটা নিয়ে আসতে বলল, তখন এইমাত্র প্রহিত তার দ্বিতীয় স্ত্রী অস্ফুট কণ্ঠে বলল যে ওই বন্দুক থেকে কোনো গুলি বের হয় না। দুর্ভাগ্যবশত কথাটা অকুনকুয়োর কানে যায়। সে পাগলের মতো তার ঘরে ছুটে গিয়ে গুলি ভর্তি বন্দুকটি নিয়ে এসে তার স্ত্রীর দিকে তাক করে ধরে। স্ত্রী হুড়মুড় করে গোলাঘরের বেটে দেয়ালের উপর উঠে যায়। অকুনকুয়ো বন্দুকের ঘোড়া টিপতেই প্রচণ্ড শব্দ হয়, আর ওই শব্দের সঙ্গে মিশে যায় তার ছেলে মেয়ে ও স্ত্রীদের আর্তচিৎকারের শব্দ। অকুনকুয়ো হাতের বন্দুক ফেলে দিয়ে এক লাফে গোলাঘরের ভেতরে ঢোকে। ভেতরে শুয়ে আছে তার স্ত্রী। ভীষণ ভয় পেয়েছে, কাঁপছে, কিন্তু কোথাও কোনো আঘাত পায়নি। অকুনকুয়ো একটা বড় নিঃশ্বাস ফেলে তার বন্দুক নিয়ে সরে পড়ে। এই ঘটনা সত্ত্বেও অকুনকুয়োর সংসারে নতুন ইয়াম উৎসব মহা আনন্দে উদযাপিত হয়। উৎসবের দিন খুব সকালে সে একটা নতুন ইয়াম এবং তালের রসের সুরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করে এবং তাদের কাছে প্রার্থনা জানায় তারা যেন নতুন বছরে তার এবং তার সন্তানদের মায়েদের নিরাপত্তা বিধান করেন। দিন এগিয়ে যাবার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী 3 গ্রাম থেকে অকুনকুয়োর কুটুমরা আসতে শুরু করে। প্রতিটি দল সঙ্গে করে নিয়ে আসে তাড়ির বিশাল বিশাল পাত্র। রাত পর্যন্ত খাওয়া দাওয়া আর সুরাপান চলে। তারপর তারা নিজেদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। নতুন বছরের দ্বিতীয় দিন ছিল। অকুনকুয়োর গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী গ্রামগুলোর বিখ্যাত কুস্তি প্রতিযোগিতার দিন। মানুষ কোনটি বেশি উপভোগ করত, প্রথম দিনের ভোজ অনুষ্ঠান এবং আত্মীয় পরিজনদের সঙ্গ, নাকি দ্বিতীয় দিনের কুস্তি প্রতিযোগিতা, তা বলা কঠিন ছিল। তবে একটি রমণী আছে যার মনে এ নিয়ে দ্বিধা ছিল না। সে হল অকুনকুয়োর দ্বিতীয় স্ত্রী ইকওয়েফি, যাকে অকুনকুয়ো প্রায় গুলিবিদ্ধ করে ফেলেছিল। সারা বছরে ইকওয়েফিকে কুস্তি প্রতিযোগিতার মতো আনন্দ আর কোনো উৎসব দিত না। বহু বছর আগে যখন সে ছিল গ্রামের সেরা সুন্দরী, তখন স্মরণকালের সবচাইতে বিখ্যাত কুস্তি প্রতিযোগিতায় অকুনকুয়ো বিল্লিকে ধরাশায়ী করে তার চিত্ত হরণ করেছিল। তখন সে তাকে বিয়ে করতে পারেনি, কারণ দরিদ্র অকুনকুয়োর পক্ষে যৌতুকের অর্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। কয়েক বছর পর সে তার স্বামীর কাছ থেকে পালিয়ে এসে অকুনকুয়োর সঙ্গে সংসার করতে শুরু করে। এসব বহু বছর আগের ঘটনা। ইকওয়েফি এখন 45 বছরের এক নারী। অনেক কষ্ট সহ্য করেছে সে, কিন্তু 30 বছর আগে কুস্তি প্রতিযোগিতার প্রতি তার যে ভালোবাসা ছিল তা আজও অক্ষুণ্ণ আছে। আজ নতুন ইয়াম উৎসবের দ্বিতীয় দিন। এখনও দ্বীপ্রহর হয়নি। ইকওয়েফি আর তার একমাত্র মেয়ে ইজেনমা আগুনের পাত্রের জল ফুটবার অপেক্ষায় চুল্লির পাশে বসে আছে। ইকওয়েফি এইমাত্র যে মুরগিটা জবাই করছে সেটা কাঠের উদুখলের মধ্যে পড়ে আছে। জল টকবক করে ফুটতে শুরু করলেই ইকওয়েফি কুশলী এক ঝটকায় আগুনের ওপর থেকে পাত্রটা তুলে মুরগির ওপর ফুটন্ত জলটা ঢেলে দিল। তারপর সে শূন্য পাত্রটা কোনায় রাখা একটা গোলাকার প্যাডের উপর রেখে তার নিজের করতলের দিকে তাকালো। ধোঁয়ার কালের গুঁড়ো লেগে তার হাতের পাতা কালো হয়ে গেছে। তার মা যেভাবে খালি হাত দিয়ে আগুনের থেকে একটা পাত্র তুলে আনে, সেই দৃশ্য ইনিজমাকে সর্বদা অবাক করে। সে তার মাকে উদ্দেশ্য করে বলল, ইকওয়েফি,
এই কথা কি সত্য যে বড় হয়ে গেলে আগুন আর কারো হাত পুড়িয়ে দিতে পারে না? বেশিরভাগ শিশুই মাকে নাম ধরে ডাকত না, কিন্তু ইজনিমা ডাকত। ইকুয়েফির তখন এসব ব্যাখ্যা করার সময় ছিল না, তাই সে শুধু বলল, হ্যাঁ, ইজনিমা মাত্র 10 বছরের একটি ছোট্ট মেয়ে হলেও বয়সের তুলনায় সে ছিল অত্যন্ত বুদ্ধিমতী। সে বলল, কিন্তু সেদিন নওমির মা তার হাতের গরম স্যুপের পাত্র ফেলে দিয়েছিল, পাত্রটা মেঝেতে পড়ে ভেঙে যায়। ইকুয়েফি উদ্ঘলের মধ্যেই মুরগিটা উল্টে দিয়ে তার পালক আর চামড়া ছাড়াতে শুরু করল। ইনজিনমা সে কাজে যোগ দিল। একটু পরে সে বলল, ইকুয়েফি, আমার চোখের পাতা কাঁপছে। মা বলল, তার মানে তুমি এখনই কাঁপতে শুরু করবে। ইনজিনমা বলল, না, এই পাতা উপরেরটা, তার মানে তুমি কিছু একটা দেখতে পাবে। কি দেখব? তা আমি কি করে বলবো? সে চাইল যেন মেয়ে বুদ্ধি করে নিজেই সেটা আবিষ্কার করে। অবশেষে ইনজিমা বলে উঠল, ওহো, আমি জানি, কুস্তি প্রতিযোগিতা দেখতে পাবো আমি। অবশেষে মুরগির পালক ছাড়ানো হয়ে যায়। ইকুয়েফি হাত দিয়ে টেনে শিংয়ের মতো শক্ত চঞ্চুটা উপড়ে ফেলার চেষ্টা করে, কিন্তু পারে না। সে তখন তার নিচু টুলে উল্টো হয়ে বসে চঞ্চুটা কয়েক মুহূর্তের জন্য আগুনের উপর ধরে রাখে। এবার টান দিতেই সেটা সহজেই খুলে আসে। ইকুয়েফি! অন্য একটা কুটির থেকে একটা ডাক শোনা যায়। নওমির মা ডাকছে, ওকুনকুয়োর প্রথম স্ত্রী। ইকুয়েফি জবাব দেয়, আমাকে ডাকছ? বাইরে থেকে কেউ ডাকলে এভাবেই তারা উত্তর দেয়, কখনোই বলে না আসছি। কে জানে, হয়তো কোনো অশুভ আত্মা বাইরে থেকে তাকে ডাক দিচ্ছে। ইজিনমার হাতে আমাকে একটু আগুন পাঠিয়ে দেবে? তার নিজের ছেলেমেয়েরা আর ইকেমেফুনা তখন জল আনতে নদীতে গিয়েছিল। ইকুয়েফি কয়েক টুকরো জ্বলন্ত অঙ্গার একটা ভাঙা পাত্রে তুলে দেয়, আর পরিষ্কার করে ঝাড় দেয়া তক্তকে প্রাঙ্গণের ওপর দিয়ে ইজিনমা সেটা নওমির মায়ের কাছে নিয়ে যায়। নওমির মা বলল, নমা, সে নতুন ইয়ামের খোসা ছাড়াচ্ছিল। তার পাশে একটা ঝুড়িতে রাখা ছিল কিছু কাঁচা সবজি আর সিম। ইজিনমা বলল, আমি আপনার আগুনটা ধরিয়ে দেই। ধন্যবাদ ইজিবোগো। ও তাকে প্রায়ই ইজিবোগো বলে সম্বোধন করত। ইজিবোগোর অর্থ হল লক্ষ্মী। ইজিনমা বাইরে গিয়ে জ্বালানি কাঠের একটা বড় স্তূপ থেকে কয়েকটা লাকড়ি নিয়ে এসে পায়ের তলায় চাপ দিয়ে ছোট ছোট খণ্ড করে আগুনের কুণ্ড বানাতে শুরু করল। সে লাকড়ির গায়ে ফুঁ দিতে থাকে। নওমির মা তার ইয়ামের খোসা ছাড়ানোর কাজ থেকে মুখ তুলে ওকে লক্ষ্য করে বলল, এইভাবে ফুঁ দিয়ে তুমি তোমার চোখের সর্বনাশ করবে। সে উঠে দাঁড়িয়ে তার ঘরের চালের বাতা থেকে একটা পাখা টেনে নামিয়ে সেটা ইজিনমার হাতে দিয়ে বলল, এটা নাও, এটা দিয়ে হাওয়া দাও। নওমির মা উঠে দাঁড়ানো মাত্র যে পাজি বকরিটা এতক্ষণ ভালো মানুষের মতো খাচ্ছিল, এবার মুখ লম্বা করে 2 দফায় কয়েকটা ইয়াম মুখে পড়ে ছুটে নিজের চালার দিকে চলে গেল। সেখানে বসে সে ধীরে সুস্থে জাবর কাটবে। নওমির মা বকরিটাকে একটা গাল দিয়ে আবার ইয়ামের খোসা ছাড়ানোর কাজে লেগে যান। ইজিনমার আগুন থেকে এখন ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে শুরু করেছে। ও জোরে জোরে হাওয়া করে। দেখতে দেখতে আগুনের শিখা দাও দাও করে জ্বলে ওঠে। নওমির মা ওকে ধন্যবাদ জানায়, আর ইজিনমা তার মায়ের কুটিরে ফিরে যায়। ঠিক এই সময় দূর থেকে ঢোলের শব্দ তাদের কানে এসে বাজে। শব্দটা আসে গ্রামের খেলার মাঠ আইলোর দিক থেকে। প্রতি গ্রামেরই নিজেদের একটা খেলার মাঠ আছে। গ্রামের মতোই সুপ্রাচীন ওই মাঠ। সেখানেই গ্রামের সব বড় বড় উৎসব অনুষ্ঠিত হতো, নাচের আসর বসত। ঢোলের বাজনাতে এখন নির্ভুলভাবে কুস্তির নাচের সুর ধরা পড়ে, দ্রুতলয়ের হালকা আনন্দোচ্ছল। আর ওই ধ্বনি এদিকে হাওয়ায় ভেসে আসছে। ওকুনকুয়ো গলা ঝেড়ে ঢোলের শব্দের তালে তালে পা নাড়ায়। তার মধ্যে যেন একটা অগ্নিশিখা জ্বলে ওঠে। যৌবনকাল থেকে সবসময় তাই হয়ে এসেছে। জয় করে নেবার, পরাজিত করবার তীব্র একটা আকুতি তার মধ্যে থর থর করে কাঁপতে থাকে। নারীর জন্য আকুতির মতোই ছিল সেটা। ইজিনমা তার মাকে বলল, আমাদের দেরি হয়ে যাবে। মা বলল, সূর্য ডোবার আগে কুস্তি প্রতিযোগিতা শুরু হবে না। কিন্তু ওরা তো ঢোল বাজাচ্ছে। হ্যাঁ, ওরা ঢোল বাজাতে শুরু করে ঠিক দুপুরে, কিন্তু সূর্য অস্ত যেতে আরম্ভ করার আগে কুস্তি শুরু হয় না। যাও, তোমার বাবা আজ বিকেলের জন্য ইয়াম নিয়ে এসেছেন কিনা দেখে আসো। এনেছেন।
নওয়ের মা রান্না করে দিয়েছে। তাহলে এবার তুমি গিয়ে আমাদের ইয়াম নিয়ে এসো। আমাদের তাড়াতাড়ি রান্না শেষ করতে হবে, নইলে কুস্তি প্রতিযোগিতায় ঠিক সময়ে হাজির হতে পারবো না। ইজিনপা গোলাঘরের দিকে ছুটে গিয়ে তার বেটে দেয়ালের উপর থেকে 2টি ইয়াম নিয়ে আসে। ইকুয়েফি দ্রুত সেগুলোর খোসা ছাড়ায়। পাজি বকটিটা ঘুরঘুর করে, নাক দিয়ে গন্ধ শোকে, খোসাগুলো চিবিয়ে চিবিয়ে খায়। ইকুয়েফি ইয়াম 2টি ছোট ছোট টুকরো করে কেটে তার সঙ্গে মুরগির মাংস দিয়ে একটা ঝোল তৈরি করতে শুরু করে। এই সময়ে প্রাঙ্গণের ঠিক বাইরে একটা কান্নার শব্দ ওদের কানে আসে। মনে হলো নওয়ির বোন ওবিয়াগেলি কাঁদছে। ইকুয়েফি প্রাঙ্গণের ওপর দিয়ে নওয়ির মাকে ডেকে জিজ্ঞাসা করল, ওবিয়াগেলি কাঁদছে না? সে উত্তর শুনল, হ্যাঁ, নিশ্চয়ই ও তার জলের পাত্রটা ভেঙে ফেলেছে। কান্নার শব্দ ইতোমধ্যে খুব কাছে চলে এসেছিল। একটু পরেই বাচ্চারা সারি বেঁধে ভেতরে ঢোকে। তাদের প্রত্যেকের মাথায় বয়স অনুপাতে বিভিন্ন আকারের জলের পাত্র বসানো। প্রথমেই ইকেমেফুনাকে দেখা যায়, তার মাথায় সবচাইতে বড় পাত্রটি। তারপরে দেখা যায় নওই আর তার 2 ছোট ভাইকে। সবার শেষে দেখা যায় ওরিয়াগেলিকে। তার মুখ চোখের জলে ভেসে যাচ্ছে। কাপড়ের যে প্যাড মাথায় বসিয়ে তার উপর জলের পাত্র রাখা হয়, সেটা সে এখন তার হাতে ধরে আছে। তার মা জিজ্ঞাসা করল, কি হয়েছে? ওবিয়াগুলি তার দুঃখের কাহিনী শোনালো। মা ওকে সান্ত্বনা দিয়ে বললেন যে তিনি ওকে একটা নতুন পাত্র কিনে দেবেন। নওয়ির ছোট 2 ভাই তাদের মাকে আসল ব্যাপারটা বলতে যাচ্ছিল, কিন্তু ইকেমেফুনা চোখের ইঙ্গিতে কঠোরভাবেই তাদের চুপ করে থাকতে বলল। আসল ঘটনাটি ছিল এই রকম। ওবিয়াগেলি তার পাত্র নিয়ে ইনিয়াঙ্গা করছিল। সে তার মাথার উপর পাত্র বসিয়ে সামনে 2 হাত বেঁধে একটি তরুণী মেয়ের মতো কোমর দুলিয়ে হাঁটতে শুরু করে। এই সময় পাত্রটা তার মাথা থেকে পড়ে চুরমার হয়ে গেলে সে হো হো করে হেসে ওঠে। কিন্তু ওরা যখন ওদের বাড়ির প্রাঙ্গণের বাইরে অবস্থিত ইরোকো গাছটির কাছে এসে পৌঁছল, তখনই ওর কান্না শুরু হয়ে যায়। তখনও ঢোলের বাদ্য অবিশ্রাম বেজে চলেছে। ওই শব্দ এখন প্রাণোচ্ছল গ্রামের সঙ্গে এক হয়ে মিশে গেছে। বিরতিহীন এবং অপরিবর্তিত একটা ধ্বনি, হৃৎপিণ্ডের স্পন্দনের মতো। ওই ধ্বনি থরথর করে কাঁপছে বাতাসে, সূর্যালোকে, এমনকি গাছের পাতায়। ধ্বনি গোটা গ্রামকে উত্তেজনায় পূর্ণ করে তোলে। ইকুয়েফি একটা পাত্রে স্বামীর জন্য তার ঝোলের অংশ চামচ দিয়ে তুলে সেটার উপর একটা ঢাকনা বসিয়ে দেয়। ইজিনমা ওই পাত্র তার বাবার ওবিতে নিয়ে যায়। ওকুনকুও তখন তার ছাকচর্মের আসনে বসে প্রথম স্ত্রীর পাঠানো খাবার খাচ্ছিল। ওবিয়াগুলি তার মায়ের কুটির থেকে আনা খাবার নিয়ে বাবার খাওয়া শেষ হবার অপেক্ষায় মেঝের উপর চুপ করে বসে থাকে। ইজিনমা তার মায়ের পাঠানো খাবার ওকুনকুয়োর সামনে রেখে দিয়ে ওবিয়াগেলির পাশে বসে থাকে। ওকুনকুয়ো তাকে লক্ষ্য করে উচ্চকণ্ঠে বলল, মেয়েদের মতো ভালো করে বসো। ইজিনমা তাড়াতাড়ি তার 2 পা যুক্ত করে সামনের দিকে প্রসারিত করে দিল। ইজিনমা জিজ্ঞাসা করল, বাবা, তুমি কি কুস্তি প্রতিযোগিতা দেখতে যাবে? বাবা উত্তর দিল, হ্যাঁ। তুমি যাবে? হ্যাঁ। একটু থেমে ইজিনমা বলল, আমি কি তোমার জন্য তোমার চেয়ারটা বয়ে নিয়ে যেতে পারি? না, ওটা ছেলেদের কাজ। ইজিনমা ওকুনকুয়োর বিশেষ স্নেহের পাত্রী ছিল। সে দেখতে ছিল অবিকল তার মায়ের মতো, যে মা একসময় ছিল তার গ্রামের সেরা সুন্দরী। কিন্তু ইজিনমার প্রতি ওকুনকুয়োর সেই স্নেহের প্রকাশ দেখা যেত শুধু বিরল মুহূর্তে। ইজিনমা বলল, ওবিয়াগেলি আজ ওর জলের পাত্র ভেঙে ফেলেছে। 1 গ্রাসের পর আরেক গ্রাস মুখে তোলার ফাঁকে ফাঁকে ওকুনকুয়ো বলল, হ্যাঁ, ও আমাকে বলেছে। ওবিয়াগেলি বলল, বাবা, খেতে খেতে কারো কথা বলা ঠিক না। মরিচের ঝাঁঝ নাক দিয়ে উল্টো পথে চলে যেতে পারে। ওকুনকুয়ো বলল, খুব সত্যি কথা। শুনলে তো ইজিনমা, তুমি ওবিয়াগেলির চাইতে বয়সে বড়, কিন্তু ও তোমার চাইতে বেশি বুদ্ধিমতী। এবার সে তার 2য় স্ত্রীর পাঠানো খাবারের ঢাকনা খুলে ওই পাত্র থেকে খেতে শুরু করল। ওবিয়াগেলি প্রথম পাত্রটি হাতে তুলে নিয়ে তার মায়ের কুটিরে ফিরে যায়। এরপর 3য় খাবারের পাত্র নিয়ে উপস্থিত হয় নকেচি। সে ছিল ওকুনকুয়োর 3য় স্ত্রীর কন্যা। তখনও দূরে ঢোলের বাদ্য বেজে চলেছে। সমস্ত গ্রাম আইলতে ভেঙে পড়েছে, নারী, পুরুষ, শিশু সবাই। তারা বড় একটা বৃত্ত করে গোল হয়ে দাঁড়ায়। খেলার মাঠের কেন্দ্রটি ফাঁকা রাখে। গ্রামের বয়োজ্যেষ্ঠ এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা
তাদের নিজেদের টুলে বসে। ওই সব টুল তাদের তরুণ ছেলেরা কিংবা ভৃত্যরা বয়ে নিয়ে এসেছে। সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে ওকুনকুও ছিল একজন। এরা ছাড়া বাকি সবাই দাঁড়িয়েছিল। ব্যতিক্রম ছিল মাত্র কয়েকজন। তারা খুব আগে এসে কয়েকটা স্তম্ভের উপর মসৃণ তক্তা বসিয়ে যে আসনগুলো বানানো হয়েছিল সেখানে বসেছে। কুস্তিগিররা তখনও এসে পৌঁছয়নি। মাঠের মাঝখান দখল করে আছে ঢোলবাদকরা। তারা বয়োজ্যেষ্ঠদের দিকে মুখ করে দর্শকদের বিশাল বৃত্তের ঠিক সামনে বসে আছে। তাদের পেছনে দাঁড়িয়ে আছে বড় প্রাচীন রেশম তুলার একটা গাছ, পবিত্র বৃক্ষ। ভালো শিশুদের আত্মা জন্মগ্রহণ করার জন্য ওই গাছে অপেক্ষা করে থাকে। সাধারণ দিনগুলোতে সন্তান কামনা করা তরুণীরা এই গাছের ছায়ার নিচে এসে বসে থাকে। আসরে সর্বমোট 7টি ঢোল ছিল। সেগুলো একটা বড় কাঠের ঝুড়িতে আকার অনুসারে বসানো ছিল। 3টি লোক লাঠি দিয়ে ঢোলগুলোর গায়ে পরপর আঘাত হানতে লাগল। ঢোলের আত্মা যেন তাদের উপর ভর করেছে। এই জাতীয় অনুষ্ঠানের সময় যেসব যুবক শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে তারা এদিক থেকে ওদিকে ছুটে বেড়ায়, নিজেদের মধ্যে পরামর্শ করে। কুস্তিগির দুটি দলের নেতাদের সঙ্গে কথা বলে। তারা এখনও জনতার পেছনে বৃত্তের বাইরে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে দুটি যুবক তালের পাতার মধ্যবর্তী দণ্ড নিয়ে বৃত্তের সামনে দিয়ে ছুটে যায়। মাটিতে তাদের হাতের দণ্ড ঠুকে জনতাকে নিজেদের জায়গায় আটকে রাখে। কেউ কেউ গোয়ার্তুমি করলে তাদের পায়ে ওই দণ্ড দিয়ে আঘাতও করে। অবশেষে কুস্তিগিরদের দুটি দল নাচতে নাচতে বৃত্তের মধ্যে প্রবেশ করে। জনতা গর্জন করে ওঠে, জোরে জোরে হাততালি দেয়। ঢোলের বাদ্য যেন পাগল হয়ে যায়। যুবকরা তাদের হাতের তালপাতার দণ্ড নাড়তে নাড়তেই সর্বত্র ছুটে যায়, শৃঙ্খলা রক্ষা করে। বৃদ্ধরা ঢোলের বাজনার সঙ্গে তাল মিলিয়ে মাথা দোলায়। ওই মাতাল করা ছন্দের সঙ্গে তাল মিলিয়ে তারা তাদের যৌবনে কিভাবে কুস্তি লড়েছিল তার কথা স্মরণ করে। প্রতিযোগিতা শুরু হয় 15-16 বছরের বালকদের নিয়ে। প্রতি দলে ছিল ওই বয়সের 3টি করে বালক। ওরা মূল কুস্তিগির নয়, ওরা শুধু দৃশ্যপট তৈরি করে দিচ্ছে। অল্প সময়ের মধ্যেই প্রথম দুটি লড়াই শেষ হয়ে যায়, কিন্তু তৃতীয় লড়াইটির সময় বিপুল উত্তেজনার সৃষ্টি হয়। এমনকি যে বয়োজ্যেষ্ঠরা সচরাচর খোলাখুলিভাবে কোনো রকম উত্তেজনা প্রদর্শন করেন না, তারাও উত্তেজিত হয়ে ওঠেন। এই লড়াইও ছিল আগের দুটির মতোই দ্রুতগতির, হয়তো তার চাইতেও দ্রুততর। কিন্তু এই ধরনের কুস্তি লড়াই এর আগে খুব কম লোকই দেখেছে। বালক দুটি পরস্পরের কাছাকাছি আসতেই একজন কী যে করল তা বোঝাই গেল না। একটা বিদ্যুৎ ঝলকের মতো ছিল তার ওই প্যাঁচ। শুধু দেখা গেল যে অন্য বালকটি শটান চিত হয়ে মাটিতে পড়ে আছে। জনতা গর্জন করে উঠল, হাততালি দিতে থাকল। কিছু সময়ের জন্য উন্মত্ত ঢোলের শব্দও চাপা পড়ে গেল। ওকুনকুও লাফ দিয়ে উঠে দাঁড়ায়, তারপরই আবার তাড়াতাড়ি বসে পড়ে। বিজয়ী দল থেকে 3টি যুবক ছুটে সামনে এসে ওকুনকুওকে কাঁধে তুলে উল্লসিত জনতার মধ্য দিয়ে নাচতে থাকে। বিজয়ী বালকটির পরিচয় অল্পক্ষণের মধ্যেই জনতা পেয়ে যায়। তার নাম মাদুকা। সে অবিরিকার পুত্র। আসল কুস্তি লড়াইগুলো আরম্ভ হবার আগে ঢুলিরা অল্প একটু সময়ের জন্য বিশ্রাম নেয়। তাদের সারা গা ঘামে চকচক করছে। পাখা হাতে নিয়ে তারা নিজেদের হাওয়া করতে থাকে। ওরা ছোট ছোট পাত্র থেকে জল পান করে, কয়েকটা কোলা বাদামও খায়। তারা আবার সাধারণ মানব সন্তান হয়ে ওঠে। নিজেদের মধ্যে এবং যারা তাদের কাছে দাঁড়িয়েছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে, হাসি ঠাট্টা করে। যে পরিবেশ উত্তেজনায় তীব্র টানটান হয়ে গিয়েছিল তা আবার শিথিল ও নমনীয় হয়। ঢোলের টানটান চামড়ার উপর জল ঢেলে দিলে যেরকম হয়, পরিবেশ যেন সেই রকম হয়ে যায়। বহু লোক তাদের চারপাশে তাকায়, হয়তো প্রথমবারের মতো, এবং যারা তাদের পাশে দাঁড়িয়ে বা বসেছিল তাদের লক্ষ্য করে। যে রমণী প্রতিযোগিতার শুরু থেকেই ইকুয়েফির পাশে কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়িয়েছিল তাকে উদ্দেশ্য করে ইকুয়েফি বলল, তুমি? আমি লক্ষ্যই করিনি। রমণী বলল, আমি তোমাকে দোষ দেব না, এত লোকের ভিড় আমি আগে কখনো দেখিনি। আচ্ছা, ওকুনকুও তার বন্দুক দিয়ে তোমাকে প্রায় খুন করে ফেলেছিল, কথাটা কি সত্যি? খুব সত্যি ভাই, এখনও আমি ওই ঘটনার কথা ভুলতে পারি না। তোমার চি খুব জাগ্রত ভাই। আর আমার মেয়ে ইজিনমা কেমন আছে? কিছুকাল যাবৎ বেশ ভালো আছে, হয়তো এবারও থেকে যাবে।
আমারও তাই মনে হয়। এখন কত বয়স হলো ওর? প্রায় 10 বছর। লোকে সাধারণত বলে যে 6 বছর কেটে গেলে ওরা আর মারা যায় না। আমার মনে হয় ও থাকবে। ইকওয়েফি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি সেজন্য রোজ প্রার্থনা করি ভাই। ইকওয়েফি যার সঙ্গে আলাপ করে তার নাম কিয়েলো। সে ছিল পাহাড় ও গুহার দৈববাণীর যাজিকা, আকবালার যাজিকা। তার দৈনন্দিন সাধারণ জীবনে সে ছিল 2 সন্তানের জননী, এক বিধবা রমণী। ইকওয়েফির সঙ্গে তার বিশেষ বন্ধুত্ব ছিল। হাঁটে তারা দুজন এক চালার নিচে বসত। ইকওয়েফির মেয়ে ইজিনমা ছিল কিয়েলোর বিশেষ স্নেহের পাত্রী। ওকে সে সম্বোধন করত আমার মেয়ে বলে। মাঝে মাঝেই সে ইজিনমার জন্য বাড়ি নিয়ে যাবার জন্য সিমের পিঠা কিনে ইকওয়েফির হাতে দিত। দৈনন্দিন সাধারণ জীবনে কিয়েলোকে দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে আকবালার আত্মা তার উপর ভর করলে এই একই রমণী কীরকম ভবিষ্যৎবাণী করতে পারে। ঢুলিরা আবার তাদের কাঠি হাতে তুলে নেয় এবং ধনুকের টানটান ছিলার মতো বাতাস আবার থরথর করে কাঁপে। সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ফাঁকা জায়গায় দুদিকে 2 দল পরস্পরের মুখোমুখি হয়ে দাঁড়ায়। একটি দল থেকে এক যুবক মধ্যবর্তী সীমানা রেখা অতিক্রম করে নাচতে নাচতে অন্যত্র দলের দিকে যায় এবং সেই দলের যার সঙ্গে লড়তে চায় আঙুল দিয়ে তাকে নির্দেশ করে। তারপর তারা আবার নাচতে নাচতে মাঝখানে ফিরে যায়। পরস্পরের উপর তারা হামলে পড়ে। কুস্তি লড়াই শুরু হয়ে যায়। প্রতি দলে ছিল 12 জন মল্লবীর। 2 দল থেকেই একে অন্যকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করা হয়। 2 জন বিচারক ঘুরে ঘুরে লড়াইরত মল্লবীরদের লক্ষ্য করেন। যখন তারা মনে করেন যে উভয়ে সমান সমান, তখন তারা লড়াই বন্ধ করে দেন। 5টি লড়াই এভাবে শেষ হয়। কিন্তু সত্যিকার উত্তেজনা দেখা দিত যখন একজন মল্লবীর তার প্রতিপক্ষকে মাটিতে চিৎ করে ফেলে ধরে রাখতে সক্ষম হয়। তখন জনতার বিশাল চিৎকার চারিদিকে ছড়িয়ে পড়ে আকাশে উঠে যায়। চারপাশের গ্রাম পর্যন্ত সেই চিৎকার গিয়ে পৌঁছয়। শেষ লড়াইটা অনুষ্ঠিত হল 2 দলের নেতাদের মধ্যে। 9 গ্রামের মধ্যে এই 2 জনই ছিল সর্বশ্রেষ্ঠ কুস্তিগীর। জনতা মনে মনে ভাবতে থাকে, এবছর কে জয়ী হবে, কে কাকে মাটিতে চিৎ করে ফেলে দিতে পারবে। কেউ কেউ বলল ওকাফো 2 জনের মধ্যে শ্রেষ্ঠতর। অন্যরা বলল সে ইকেজুইর সমকক্ষ নয়। গত বছর ওদের 2 জনের কেউই অপরকে ধরাশায়ী করতে পারেনি। বিচারকরা নিয়মিত সময়ের বাইরে বাড়তি সময় দিলেও কোনো সিদ্ধান্ত হয়নি। ওই 2 জন মল্লবীরের কৌশল ও শৈলী ছিল একই প্রকৃতির এবং পূর্বাহ্নেই একজন আরেকজনের আক্রমণের ধরন বুঝে ফেলত। এবছরও অনুরূপ ঘটনা ঘটতে পারে। ওদের লড়াই যখন শুরু হয় তখন দ্রুত সন্ধ্যা নেমে আসছিল। ঢোলের বাদ্য উন্মাতাল হয়ে ওঠে, সেই সঙ্গে জনতাও। যুবক মল্লবীর 2 জন নাচতে নাচতে বৃত্তের ভেতরে প্রবেশ করে। জনতাও ঢেউয়ের মতো সামনের দিকে এগিয়ে আসে। তাদের পেছনে ঠেলে রাখার প্রয়াসে তালপাতার দণ্ডগুলো অসহায় হয়ে পড়ে। ইকেজুই তার ডান হাত সামনে বাড়িয়ে দেয়। ওকাফো সেই হাত আঁকড়ে ধরে। তারপরই তারা পরস্পরকে জড়িয়ে ধরে। একটা প্রচণ্ড কঠিন লড়াই শুরু হয়ে যায়। ইকেজুই তার ডান পায়ের গোড়ালি ওকাফোর পেছন দিকে স্থাপন করে কুশলী ইগে কায়দায় তাকে পেছনে ঠেলে ভূপাতিত করার চেষ্টা করে, কিন্তু ওকাফো তার উদ্দেশ্য আগেই আঁচ করে ফেলে। ঢোলের উন্মত্ত বাদ্যের ছন্দ এখন আর কোনো অশরীরী ধ্বনি নয়, তা পরিণত হয়েছে জনতার হৃদস্পন্দনে। আর জনতা ঢুলিদের ঘিরে ফেলে তাদেরকে সবার দৃষ্টির আড়ালে নিয়ে যায়। মল্লবীর 2 জন এখন একে অন্যের বাহুবন্ধনে ধৃত হয়ে প্রায় নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের বাহু, উরুদেশ এবং পিঠের পেশি টান টান হয়ে ফুলে আছে, থরথর করে কাঁপছে। মনে হয় এ লড়াইয়ের সমাপ্তি হবে সমান সমান। 2 বিচারক ওদের 2 জনকে বিচ্ছিন্ন করার জন্য এগিয়ে যেতে শুরু করে। আর ঠিক তক্ষুনি মরিয়া হয়ে ইকেজুই দ্রুত তার একটা হাঁটু মুড়ে বসে ওকাফোকে নিজের মাথার উপর দিয়ে পেছনে ছুঁড়ে ফেলে দেবার চেষ্টা করে। কিন্তু এখানে তার হিসাবে একটা ভুল হয়। আমাডিওর আর বিদ্যুতের মতো দ্রুত গতিতে ওকাফো নিজের ডান পা তার প্রতিপক্ষের মাথার উপর তুলে তাকে উল্টো দিকে মাটিতে চেপে ধরে। জনতা বজ্রের মতো ফেটে পড়ে। ওকাফোর সমর্থকরা তাকে কাঁধে তুলে হৈ হৈ করতে করতে বাড়ির দিকে যাত্রা করে। তারা গান গাইতে গাইতে তার প্রশংসা করে।
তরুণীরা হাততালি দেয়, তাদের কণ্ঠে গান ধ্বনিত হয়। কে লড়বে আমাদের গায়ের হয়ে? ওকাফও লড়বে আমাদের গায়ের হয়ে। ও কি 100 জনকে ধরাশায়ী করেছে? 400 জনকে ধরাশায়ী করেছে। ও কি 4 বিল্লিকে ধরাশায়ী করেছে? 400 বিল্লিকে ধরাশায়ী করেছে ও। তাহলে ওকে জানিয়ে দাও, ওই লড়বে আমাদের গায়ের হয়ে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথা মানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।